আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট 2024 এই বিষয়ে আজ আমরা তুলে ধরব মূলত অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলি তার উত্তর সহ। আমরা বলে লিখে নিয়েছি বেশ কয়েকটি প্রশ্ন। আমরা এখন প্রতিটি পর্বে বা প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা মূলত 20টি করে অতি সংক্ষিপ্তধর্মী, তারপর সংক্ষিপ্তধর্মী এবং রচনাধর্মী যে প্রশ্নগুলি থাকবে অর্থাৎ 2024-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তার প্রস্তুতি স্বরূপ আমরা এই পর্ব থেকে শুরু করে দিচ্ছি। তাই আমার সকল ভিউয়ার্স তথা প্রিয় ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের বলবো অবশ্যই ভিডিওগুলি সম্পূর্ণরূপে দেখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যদি কোনো অভাব অভিযোগ থাকে তা কমেন্ট বক্সে তুলে ধরতে হবে। আর সেই সঙ্গে লাইক এবং যারা নতুন এই চ্যানেলটি দেখবেন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন থাকবে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়। তো চলো আজ বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমাদের এই অতি সংক্ষিপ্তধর্মী অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি স্বরূপ যে 4টি প্রশ্ন রেখেছি তাদের উত্তর সহ আমরা বের করব। কি রয়েছে না, দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের লসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু। আমরা কি জানি না, আমরা জানি লসাগু সমান সমান হলো কি না সংখ্যা দুটির গুণফল আর লসাগু দিয়ে তাকে ভাগ, অর্থাৎ গুণফলকে আমরা লসাগু দিয়ে ভাগ করলে পেয়ে যাব লসাগু। তাহলে লসাগু সমান লিখব আমরা 360। এখানে 360 কে আর 360 হলো সংখ্যা দুটির গুণফল, তাদেরকে ভাগ করব আমরা কত দিয়ে না লসাগু দিয়ে, অর্থাৎ লসাগু হলো 9। তাহলে 9 4 হবে 36 আর 0 বসে গেল, অর্থাৎ 40 হবে এক্ষেত্রে লসাগু। এভাবে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে রয়েছে কি, এখানে রয়েছে 48 ভাজিত 0.8 সমান কত। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা তাকে আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে দশমিক ভগ্নাংশে দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব না, এক্ষেত্রে 48 কে ভাগ করতে হবে আমাদের 0.8। যেহেতু এখানে 0.8 অর্থাৎ দশমিকের পরে একটা সংখ্যা, তাই আমরা উপরে এতে নিচে রয়েছে ভাগ দেওয়া কাকে বলা হয়েছে, একের পিঠে একটা শূন্য বসিয়ে উপরে গুণ করবেন, অর্থাৎ এখানে দশমিকটা উঠে গেল। এখন তাহলে উপরে হলো 48 গুণ 10, নিচে হলো 8, 8 6 48 সমান সমান হবে কত না 6 10 60। তার মানে আমরা বলি যে 48 কে যদি আমরা 0.8 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল বের হবে কত না 7। এবার আমরা চলে যাব ঠিক একই রকম ভাবে আমরা আমাদের তৃতীয় অঙ্কে। তৃতীয় অঙ্কে কি রয়েছে তা বলা আছে একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম কি। ঘনবস্তুর নাম কি হবে না, সেক্ষেত্রে আমরা যদি লিখি যে ঘনবস্তু, যেমন এক্ষেত্রে একটা শঙ্কু, অর্থাৎ এখানে শঙ্কু আকৃতি, যেমন কলার মোচা, এক্ষেত্রে ছবিটা হবে এরূপ। এটা হলো কলার মোচা, যা দুটো তল। এখানে এই তলটা হবে বক্রতল আর এই তলটা হবে সমতল। তো এই রূপে আমরা একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তুর নাম হিসেবে লিখতে পারি কলার মোচা, বা একটা কুলপি, বড় আইসক্রিমের কণা যাকে বলে সেই কুলপি। 4 নম্বর প্রশ্ন রয়েছে যে সংখ্যার মান তার বিপরীত রাশির মানের সমান সেটি লিখুন। তাহলে যে সংখ্যার মান তার বিপরীত সংখ্যার মানের বা রাশির মানের সমান এমন সংখ্যা কি না একটি আছে, তা হলো 0। 0 এর বিপরীত যে রাশি সেটা হবে 0। সেক্ষেত্রে এর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, অর্থাৎ 0ই হবে এক এবং একমাত্র সংখ্যা যে সংখ্যার মান তার বিপরীত রাশির মানের সমান। তো এইরকমই আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে আমরা এই পর্বে তার মধ্যে 20টি প্রশ্ন আজ আমরা বের করব। তো সেই কারণে বলবো সমস্ত ভিডিওটা দেখবেন আর সেই সঙ্গে ভিডিওগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করতে দেবো। আর তার সঙ্গে অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ আলোচনা করবে, যাতে করে এই চ্যানেলটি যাতে করে আরো অন্যান্য বন্ধু বান্ধবরা সহজেই পেয়ে যায়। তার জন্য তাদেরকে বলে যেন সাবস্ক্রাইব করে। এই বলে আমি চলে যাবো আমাদের পরবর্তী ভাগে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 5 এর ভাগের অঙ্কে। আমাদের
এগুলি আমরা সমাধান করব। কি রয়েছে না -67 এর সঙ্গে কত যোগ করলে +67 হবে। এখানে আছে -67 এর সঙ্গে কত যোগ করলে সমান সমান আমরা পাবো এখানে কত যোগ, যার ফলে আমরা পাবো কত না +67। এই +67 পেতে হবে। তাহলে এক্ষেত্রে +67 হতে হলে আমরা কি করবো না, এক্ষেত্রে এই -67 তার সঙ্গে কি আছে কত যোগ করলে সমান সমান হবে আমাদের +67। এক্ষেত্রে যদি আমরা একে শুধু x ধরে নিই তাহলে কি হতো না, তাহলে x সমান সমান দিতে আমরা এখানে -67 ওখানে গিয়ে কি হতো, আমরা যখন সাইড চেঞ্জ করবো তখন সাইড চেঞ্জ হবে, অর্থাৎ এই 67 ওখানে গিয়ে +67 হয়ে যেত। তাহলে 67 সঙ্গে 67 যদি যোগ দিই তাহলে পাবো 7 14 6 12 কে 13, অর্থাৎ 134 +134 যোগ দিতে হবে। অর্থাৎ -67 এর সঙ্গে কত যোগ করলে +67 হবে না 134 যোগ করলে। এবার রয়েছে 1/5 অংশকে শতাংশে প্রকাশ করলে কত হবে। শতাংশ যদি আমরা একে শতাংশে প্রকাশ করি তাহলে কি হবে, মানে এক্ষেত্রে 1/5 একে আমরা শতাংশ অর্থাৎ একে আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে না 5 20 সমান সমান হবে 20। 5 20 মানে এক্ষেত্রে কত হচ্ছে না 20%। এখানে বলা আছে রশ্মির প্রান্তবিন্দু কয়টি। সবসময় মনে রাখতে হবে যে রশ্মির প্রান্তবিন্দু হলো একটি। এখন আছে এক তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি। এক তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি, মানে একটি তল সেটা হলো গোলক। গোলক একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা লিখি। একটা নিরেট অর্ধগোলক অর্থাৎ আমরা যদি এরূপে এই নিরেট অর্ধগোলকটাকে চিত্রিত করি তাহলে কি দেখা যাবে, এটা একটা নিরেট অর্থাৎ একটা বাড়ি এরকম যদি হয় তাহলে তার এই অর্ধগোলকটি কি দেখা যাবে না দুটো তল। এটা হবে তার সমতল আর এটা হবে তার বক্রতল, অর্থাৎ দুটো তল নিরেট অর্ধগোলক। তাহলে এই পাঁচটি অঙ্কেরও আমরা সমাধান করে দিলাম। ঠিক একই রকম ভাবে আমরা এই পর্বে মূলত 20টি অতি সংক্ষিপ্তধর্মী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জরুরি, তাই সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং আগামী দিনে যে পরীক্ষা সেই পরীক্ষাতে অবশ্যই তোমরা কমন হবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 10-এর দাগের অঙ্কে। তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের 10-এর দাগের অঙ্কে। 10-এর দাগের অঙ্কে কি রয়েছে না 240 এর 35% সমান কত। তাহলে আমরা করব কি না 240 এর 35% অর্থাৎ এর গুণ 35% মানে 35 এর 100। এখন কাটাকুটি করলে 0 0 কেটে দিলাম, 5 7 কে 35, 5 দিয়ে 10, 2 12 24 অর্থাৎ 7 12 84। তাহলে কি হলো না 240 এর 35% সমান কত না 84। ঠিক একই রকম ভাবে এই সংক্ষিপ্তধর্মী প্রশ্নের আমরা এবার চলে যাবো আমাদের 11 দাগের অঙ্কে। কি রয়েছে না 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। তো অত্যন্ত সহজ, 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, 1000 গ্রাম। 1000 গ্রাম 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এখানে রয়েছে দুই মুখ বন্ধ চোঙে তল সংখ্যা লিখি। দুই মুখ বন্ধ এটা চোঙ, অর্থাৎ এরূপ হবে ছবিটা। এখানে এই দুই মুখ বন্ধ এর তল সংখ্যা হবে 3টি। এটা হবে সমতল, এটা হবে বক্রতল আর এটা হবে সমতল। তাহলে 3টি তল সংখ্যা হবে 3টি, যার মধ্যে দেখা যাচ্ছে দুটো সমতল এবং একটি বক্রতল। ঠিক একই ভাবে এবার আমরা চলে যাবো আমাদের 13 দাগের। 13 দাগের অঙ্কে কি রয়েছে লসাগু গুণ গসাগু সমান কত, মানে কি হয়। লসাগুকে যদি আমরা গসাগুকে গুণ করি তাহলে যেটা পাই সেটা হবে আসলে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দ্বয়ের বা দুটির গুণফল, এইগুলি আমরা উত্তরটি পাবো। এবার
চলে যাবো আমরা এবার 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্কে রয়েছে 3 এর 4 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে। এক্ষেত্রে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের এই 3 অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করতে হবে। 3 কে 4 দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যায়, অথবা আমরা এক্ষেত্রে কি করতে পারি 3/4। তাহলে এই 4 কে অর্থাৎ হরকে আমরা যদি 100 করতে পারি, 4 আছে 100 করার জন্য আমাদের কি করতে হবে না একে 25 দিয়ে গুণ দিতে হবে। তাহলে উপরেও আমরা 25 গুণ করে দিচ্ছি। তাহলে হলো কি না 25 3 হবে 75 আর 25 4 হবে 100। তাহলে দশমিক বসাতে এবার আমাদের সুবিধা হয়ে যাবে, দুটো শূন্য আছে তাই দুভাগ ঘরে দশমিক বসবে, অর্থাৎ দশমিক বসে এখানে 0.75। তো এইরকম ভাবে আমরা অতি সহজে যে সমস্ত আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বারে বারে এই ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে আসছে সেই রকমই গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এই পর্বে তুলে ধরছি। আমরা এখন 14টা তুলে ধরেছি, বাকি আরো 6টা এই পর্বে তুলে ধরবো। তারপর আগামী পর্বগুলিতে ঠিক একই রকম ভাবে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনাত্মক প্রশ্নেরও উত্তর সহ এইভাবে তুলে ধরা হবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 15 দাগের অঙ্কে। আমাদের 15 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্কে বলা রয়েছে 0.2 মিটার সমান কত কিমি। আমরা কি জানি না, আমরা জানি যে 1000 মিটার সমান সমান 1 কিমি, কিন্তু এখানে দেওয়া আছে 0.2 মিটার সমান কত কিমি। তাহলে কি করবো না 1000 মিটার, এই 1000 মিটার সমান 1 কিমি, কিন্তু এখানে দেওয়া হয়েছে কত না 0. তাহলে 1 মিটার সমান কত কিমি না 1 মিটার সমান সমান আমরা লিখতে পারি আসলে 1 1000। আর 0.2 মিটার সমান কি হবে সমান 1 গুণ 0.2 বাই 100 এই 1000। এখন এই দশমিক তুলার জন্য উপরে দশমিক তুলার জন্য নিচে আমরা আরো 10 গুণ করতে পারি। তাহলে কত হবে না অর্থাৎ কত হবে না দশমিক আছে সমান সমান হবে কত কিমি, যেহেতু এখানে 3 এর 4টি শূন্য আছে তাই 4টির পরে দশমিক বিন্দুকে আমরা 4 করে আরো সরিয়ে দেব। তাহলে সরিয়ে দিলে কি আছে না এক্ষেত্রে কত হবে 0.0002 অর্থাৎ 0.0002। তিনটে দশমিকের পরে তিনটে শূন্য বসবে, তারপর 2 বসবে। এইভাবে আমরা সমাধান করতে পারি। আর সহজে যদি আমরা করতে দিতাম তাহলে বলতাম যেহেতু আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিমি, তাই এক্ষেত্রে আমরা 3 ঘর আরো বাড়িয়ে ধরে যাবো, যেহেতু মিটার থেকে আমাদের কিমিতে যেতে হবে। তাহলে উত্তরটা আমরা সরাসরি লিখে এভাবে লিখতে পারি যে 0.0002 কিমি। এটা হবে ঠিক একই ভাবে এবার আমরা চলে যাবো আমাদের 16 দাগের অঙ্কে। রয়েছে কি 0.405, 4 এবং 5 এর মাথায় রয়েছে পৌনঃপুনিক। একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলা আছে। এখানে মনে রাখতে হবে 4 এবং 5 এর মাথায় পৌনঃপুনিক থাকার অর্থ এখানে শূন্যের মাথায় পৌনঃপুনিক আছে। তার মানে এখানে 405 বাই কারণ তিনটে সংখ্যার মাথায় পৌনঃপুনিক মানে 3টে 9। এখন এই সমগ্র সংখ্যাটাকে 9 দিয়ে কাটলে হয় 9 4 এ 36 থাকে 4 45, 9 5 এ 45, আবার 9 দিয়ে কাটলে একে হয় কি না 111। এখন যদি আমরা 3 দিয়ে কাটি 3 15 হবে 45, 3 দিয়ে কাটলে 3 3 কে 9 10 11 3 7 21 সমান হবে 15/37। 15/37 হবে এক্ষেত্রে আমাদের 16 দাগের অঙ্কের সমাধান। এখন 17 দাগের অঙ্ক চলে যাবে। কি হয়েছে 5.46 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ হবে বলেছে কত না 2.23। তাহলে এটা আমরা বলতে পারি এইভাবে 5.46 এর থেকে বিয়োগ করব 2.23। যদি বিয়োগ দিই তাহলে পাবো কত 3 কয় দাও 6 3 দাও 6 2 কয় দাও 4 2 দাও 4 দশমিক 2 কয় দাও 5 3 দাও 5। তার মানে এই 5.46 থেকে যদি আমরা 3.23 বিয়োগ করতাম তাহলে পেয়ে যেতাম 2.23। তাহলে উত্তরটা হবে কত না 3.23। এবার আমরা চলে যাব আমাদের 18 তে দেখো। বলা আছে এখানে তরল পদার্থ পরিমাপ করতে কোন একক ব্যবহার করা। তরল পদার্থ যদি আমরা পরিমাপ করি তার মূলত মাপা হয় লিটার একক। লিটার একক দিয়ে আমরা পরিমাপ করি। তো এইগুলো আমাদের 18টি অঙ্ক। এবার আমরা এই পর্বে আরো বাকি যে অঙ্ক রয়েছে সেই দুটি অঙ্ক এবার আমরা তুলে ধরবো এবং আমাদের এই পর্বে পরিশোধ করা হবে। তো চলো এবার আমরা চলে যাবো 19 এবং 20 দাগে। দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বে একদম পরিসমাপ্তির পথে। এই পর্বে যে আমরা 20টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তার মধ্যে তুলে ধরতে চলেছি। বাকি ছিল দুটি, এই দুটিও আমরা তুলে দিচ্ছি। কি রয়েছে এখানে এখানে বলা রয়েছে 19 দাগের অঙ্কে 5 এর পর পর 5টি গুণিতকের নাম কি। এখানে গুণিতকের নাম পর
গুণিতক বসে যায় তাহলে হবে 0, 5, 10, 15, 20, 1, 2, 3, 4, 5। এই প্রশ্নটা যদি এমন হয় যে 5 এর পর 5টি গুণিতকের গসাগু কত, তাহলে সূত্রটা হলো কত না, এই গুণিতকের গসাগু বললে আমরা লিখতাম কত, 5 লিখতাম। এবার আমরা চলে আসছি 20 দাগে। 20 দাগে বলেছে 0.02 গুণ 0.2, এটা গুণ করে চলছে। আমরা সরাসরি এই সংখ্যাগুলোকে গুণ করব, তাহলে কত হবে 4। এবার দশমিকের পরে এখানে আছে একটা সংখ্যা, এখানে আছে দুটো সংখ্যা, তাহলে গুণ হবে 3টে, অর্থাৎ একটা, দুটো, তিনটে। তার মানে উত্তর হবে 0.004, অর্থাৎ 0.02 এবং 0.2 কে গুণ করলে পাবো আমরা 0.004। এই হবে আমাদের এই আজকের পর্বের জ্যোতিষ সংক্ষিপ্ত হবে 20টি প্রশ্ন, তাদের সঠিক উত্তর এবং সেই সঙ্গে আমরা বিশ্লেষণের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম যে কিভাবে তা সম্পন্ন করা যায়। তো সেই কারণে বলবো যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে এই ত্রিনেত্র চ্যানেলটি সম্পর্কে এবং তোমরা যে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পাচ্ছো তা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো, জানাও তাদেরকেও, এবং তাদেরকেও বলো তারা যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। তো আজ আর বিশেষ কিছু না বলে আগামী পর্বের প্রতিটি ভিডিও এইভাবেই তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের প্রতিটি ভিডিও গুরুত্ব সহকারে তোমাদের দেখার মধ্য দিয়েই আমরা আশা রাখবো যে তোমাদের আগামী দিন শুভ হবে, অর্থাৎ এই সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের কাছে হয়ে আনবে অনেক বেশি নম্বর। কারণ এই পর্বে যে সমস্ত অঙ্কগুলো আমরা তোমাদের তুলে ধরছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে বলবো যে প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং সেই সঙ্গে অবশ্যই যারা এই চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সকল বন্ধুবান্ধবদের সঙ্গে এই চ্যানেলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং তাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলো। তো নমস্কার, যে প্রশ্নপত্র অর্থাৎ মোট 60টি প্রশ্ন রয়েছে অতি সংক্ষিপ্তধর্মী এই দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য, সেই 60টি প্রশ্ন আমরা 3টি পর্বে ভেঙে নিয়েছি এবং একত্রে আমরা এগুলিকে আবার একসঙ্গে তুলে ধরব। তো সেই কারণে আজ আমরা শুরু করছি 21 দাগে। কি রয়েছে না, এখানে বলা আছে এক অংশ সমান কত পার্সেন্ট, 20%, 25%, 50% না 100%। মনে রাখতে হবে যে এক অংশ মানে হলো কি সম্পূর্ণ, এক অংশ সমান সমান সম্পূর্ণ, তার মানে এখানেও আমাদের এই 100% হলো সম্পূর্ণ। তো সেই সম্পূর্ণ অংশ অর্থাৎ এখানে বোঝাবে কত না 100%, অর্থাৎ এখানে হবে এক অংশ সমান সমান 100%। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাবো 22 দাগের অঙ্কে। এখানে কি রয়েছে, যদি কোনো পিরামিডের ভূমির বাহুর সংখ্যা 3 হয় সেটি হলো কি ত্রিভুজ, বর্গক্ষেত্র না চতুস্তলক। অর্থাৎ যদি কোনো একটা পিরামিড, যে পিরামিড ত্রিভুজ আকৃতির ভূমিটা হলো ত্রিভুজ, তার যে পিরামিড সেই পিরামিডের কয়টি তল হবে, আসলে সেটা হবে চতুস্তলক, মানে 4টি তল হবে, তাহলে এটা হবে চতুস্তলক। এবার 23 দাগের অঙ্ক। 23 দাগের অঙ্কে কি বলা আছে না, এখানে বলা আছে -8, -10, -8 এবং -10 মাঝে একটা শূন্যস্থান আছে। এখানে এই লেস দেন, ইকুয়াল নাকি গ্রেটার দেন কি বসবে? এক্ষেত্রে মনে রাখতে হবে যে -8 -10 অপেক্ষা বড়, অর্থাৎ এটা বড় আর এটা ছোট, তাহলে এখানে গ্রেটার দেন, অর্থাৎ -8 -10কে তীর মারবে, অর্থাৎ এই সি এর অপশনটা হবে এক্ষেত্রে সঠিক। এবার আমরা চলে আসছি 24 দাগের অঙ্কে। 24 দাগের অঙ্কে কি রয়েছে না, এখানে রয়েছে 768 এবং 324 এর গসাগু। এতে আছে 10, বিতে আছে 12 আর সিতে আছে 14। এরূপ অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব না, এক্ষেত্রে এই 768কে আমরা 324 দিয়ে ভাগ করব। 768 একে আমরা 324 দিয়ে ভাগ করব, দুবার যাবে, অর্থাৎ 48, 648, 8 মিলে 0, 4 কয় দাও 2, 6 4 কয় দাও 6, 2 দাও 6, 6 কয় দাও 7, 1 দাও 7। এবার 324, 12 3 34 হলে বেশি হয়ে যাচ্ছে, তাই দুবার যাবে, 2 12 24, 240, 4 4 কয় দাও 12, 8 দাও 12, 84। এবার এই 84 দিয়ে ভাগ করবো আমরা 120কে, যাবে একবার, 4 কয় দাও 10, 6 দাও 10, 8 9 কয় দাও 12, 3 দাও 12। এবার 36 দিয়ে ভাগ করবো আমরা 120কে, তাহলে 3 3 9, অর্থাৎ 318, 3 3 9 10, 3 বার চালাবো, 3 6 18, 3 3 9 আর 10, 8 কয় দাও 10, 2 দাও 10, 12,
12 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি 12 3 হবে 36, অর্থাৎ এক্ষেত্রে এই বি এর অপশন হবে সঠিক উত্তর। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে কত না এদের গসাগু হবে তাহলে 12। এবার 25-এর দাগে কি আছে না কোন ঘনবস্তুর ধার নেই, এমন কোন ঘনবস্তু যার কোনো ধার নেই, এইরূপ ঘনবস্তুর সেই ঘনবস্তু যার কোনো ধার নেই। এটা কি না এটা হলো একটা চোঙ, অর্থাৎ চোঙের কোনো ধার নেই। তাহলে এখানে লিখবো কি না চোঙ, চোঙের কোনো ধার হয় না। তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা তুলে ধরছি, সেই কারণে প্রতিটা ভিডিওকে সম্পূর্ণরূপে দেখতে হবে, তাহলে দ্বিতীয় ইউনিট টেস্টের ফলাফল আর দেখতে হবে না। অবশ্যই সম্পূর্ণ প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নই তোমরা অ্যাটেম্প করতে পারবে এবং আশা করবো যে প্রতিটি উত্তরই সঠিক দিয়ে আসতে পারবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই 7টি আমরা যে প্রশ্ন তুলে ধরবো এই 3টি পর্বের মধ্য দিয়ে প্রতিটি পর্বে আমরা 20টি করে রেখেছি এবং একসঙ্গে আমরা ব্রাঞ্চ করে তাও আবার একসঙ্গে দিয়ে দেবো। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এসেছি আমাদের 26-এর দাগের অঙ্কে। কি রয়েছে এখানে না এখানে বলা আছে 15%কে সামান্য ভগ্নাংশে পরিণত করো, অর্থাৎ 15%কে আমাদের এখানে ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে, তার মানে 15/100, অর্থাৎ কি না 15-র 100 মানে 100 ভাগের 15। একে আমরা কাটাকুটি করলে হবে 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 দিয়ে কাটলে 5 20 সমান সমান হবে কত 3-এর 20। এটি হলো এর সামান্য ভগ্নাংশের রূপ। এবার আমরা চলে যাব কি রয়েছে না 27-এর দাগের অঙ্কে। 1 কিমি সমান কত হেক্টোমিটার। 1 কিমি সমান কত হেক্টোমিটার, মানে কিমি মানে কিলোমিটার, অর্থাৎ কিলোমিটারের পরে হলো হেক্টোমিটার। তার মানে এক ঘর আমাদের কি করতে হবে আরও নিচের দিকে নামতে হবে। তার মানে এক ঘর নিচের দিকে নামা সমান কি এখানে কি বলা হয়েছে কত হেক্টোমিটার। তাহলে 1 কিমি সমান হলো 10 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান সমান হলো 1 কিমি। এবার এখানে রয়েছে 28-এর দাগে 5 টাকা বেশি, এর বিপরীত রাশি কি হবে, এর বিপরীত রাশি হবে 5 টাকা কম, 5 টাকা কম। এবার ঠিক একই রকমভাবে আমরা যদি 29-এর দাগের অঙ্কে দেখি তাহলে কি দেখতে পাবো না 3 এবং 5 হলো দুটি পরস্পর ড্যাশ সংখ্যা, অর্থাৎ এই শূন্যস্থানে আমাদের কি বসবে না এখানে এই শূন্যস্থানে বসাতে হবে কি এই 3 এবং 5, এরা কি এই 3 এবং 5 হলো এরা পরস্পর মৌলিক সংখ্যা, এরা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক একই রকমভাবে এবার আমরা এই 30-এর দাগের অঙ্কের সমাধান করব। কি রয়েছে দুধের কৌটোর আকার ড্যাশ জ্যামিতিক চিত্রের মতো। দুধের কৌটো এরূপ, এরূপ হলো দুধের কৌটো। এটা হলো একটা কি রূপ না চোঙ আকৃতি, এটা হবে চোঙ আকৃতির। তাহলে এই রূপে আমরা আমাদের এই 30-এর দাগের অঙ্ক পর্যন্ত অর্থাৎ এই পর্বের 10টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান তুলে ধরলাম। বাকি আরও 10টি আমরা ধীরে ধীরে এই পর্বে তুলে ধরব এবং এই 40টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বাকি আগামী পর্বে আমরা আরও 20টি অর্থাৎ এই 60টি প্রশ্নের মধ্যেই থেকেই আশা করব যে সাইসেন ভিত্তিক তোমরা যদি এই 60টি প্রশ্ন করে যাও অবশ্যই সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলি তা তোমরা সম্পূর্ণরূপে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় অবশ্যই পাবে। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর সেই সঙ্গে আগামী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলিও তোমরা লক্ষ্য রাখবে, কারণ সেখানেও আমরা সংক্ষিপ্তধর্মী এবং রচনাধর্মী প্রশ্নের উত্তরও করে দেবো। আর তার সঙ্গে বলি যে অন্যান্য আমাদের যে ভিডিওগুলো করা আছে তোমাদের গণিত প্রভার সমাধানের, সেইখানেও বিভিন্ন অনুশীলনী অর্থাৎ কোষে দেখি সমস্ত যে পর্ব সেই পর্বগুলোর তোমরা পেয়ে যাবে, অর্থাৎ সেখান থেকেও তোমরা এই ভিডিওগুলো যদি দেখো তাহলে সেখানেও কিন্তু এই সমস্যার সমাধানগুলো করে দেওয়া আছে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমরা চলে এসেছি আমাদের 31-এর দাগের অঙ্কে। 31-এর দাগের অঙ্কে কি রয়েছে এখানে না -125 টাকা লাভ, এর বিপরীত রাশিটি কি হবে। -125 টাকা লাভ এর বিপরীত রাশি হবে 125 টাকা ক্ষতি, 125 টাকা ক্ষতি। এক্ষেত্রে আমরা ছিল লাভ করলাম ক্ষতি, কিন্তু এখানে কি আছে তাহলে যে কোনো একটা ক্ষেত্রে আমরা পরিবর্তন করব, অর্থাৎ এখানে যেহেতু আমরা এই লাভ তার বিপরীত ক্রমে ক্ষতি করেছি তাহলে এখানে কিন্তু মাইনাস থেকে যাবে, অর্থাৎ 125 টাকা -125 টাকা লাভ এর বিপরীত রাশিটি হবে -125 টাকা ক্ষতি। ঠিক একই রকমভাবে আমরা এবার 32-এর দাগের অঙ্কের সমাধান করব। কি রয়েছে এখানে না দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়েকটি সরলরেখা আঁকা যায়। সবসময় মনে রাখতে হবে যে একটি বিন্দু দিয়ে যেমন অসংখ্য সরলরেখা আঁকা যায়, ঠিক একই রকমভাবে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কিন্তু কেবলমাত্র একটি সরলরেখা
আঁকা যায়, একটি সরলরেখা আঁকা যায়। এবার 33 দাগের অঙ্কে আছে 45 এর 20% সমান কত? 45 এর 20% মানে 45 এর মানে ইন্টু 20% মানে 20/100 সমান সমান দিয়ে আমরা কাটাকুটি করছি। এবার 20 5 100, 5 9 45 সমান লিখতে পারি 9 টাকা। তাহলে কি হলো না 45 এর 20% কত না সেটা হবে 9 টাকা। 34 দাগের অঙ্কে আছে 0.63, এক্ষেত্রে 6 এবং 3-এর মাথায় রয়েছে পৌনঃপৌনিক, সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে রূপ দিলে কি হবে বা প্রকাশ করো। তো সেক্ষেত্রে আমরা জানি যে দশমিক বিন্দুর পর যটি পৌনঃপৌনিক, তাহলে এখানে রয়েছে কি না দশমিক বিন্দুর পরে যেহেতু দুটো সংখ্যা এবং তাদের দুজনের মাথাতেই পৌনঃপৌনিক, তার মানে এখানে দুটো 9 হর আকারে বসবে অর্থাৎ 99। এবার আমরা এদের কাটাকুটি করবো 63/99, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 1 3, 3 3 9, 3 3 9। আবার আমরা 3 দিয়ে কাটছি, 3 7 হবে 21, 3 11 হবে 33 সমান সমান 7 এর 11। অর্থাৎ এই 0.63 অর্থাৎ 6 এবং 3-এর মাথায় পৌনঃপৌনিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাবো 7 এর 11। এবার রয়েছে 35 দাগের, বলা আছে 33 টাকাকে 150 টাকার শতকরায় প্রকাশ করো। অর্থাৎ একে আমরা এক্ষেত্রে 33 টাকাকে 150 টাকার শতকরায় প্রকাশ করতে হবে। তো আমরা 33/150 গুণ 100 এরূপে লিখব। 0 0 কেটে দেবো, 5 2 10, 5 3 15, 3 11 হবে 33 সমান সমান 22%। অর্থাৎ 33 টাকাকে 150 টাকা শতকরায় প্রকাশ করলে পাবো আমরা কত? 22%। এই রূপে আমরা আমাদের 35টি এই পর্বের অঙ্ক সমাধান করে দিলাম। বাকি আরও 5টি আমরা খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করে দিচ্ছি। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের 40টি আজ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে, আমাদের 36 দাগের অঙ্কে। 36 দাগের অঙ্কে কি রয়েছে না একটি ঘনকের কয়টি শীর্ষবিন্দু আছে? একটা ঘনক অর্থাৎ এরূপ একটা ঘনক, এই ঘনকের শীর্ষবিন্দু হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে একটি ঘনকের কটি শীর্ষবিন্দু? সবসময় মনে রাখতে হবে যে 8টি। 12 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? তা 12 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? যা 3টে বাহুই সমান অর্থাৎ 12 12 12, মানে সেক্ষেত্রে 3টি বাহুর যোগফল অর্থাৎ 3 গুণ 12 সমান সমান 36 সেমি। তাহলে যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি, তার পরিসীমা হবে 36 সেমি। এবার রয়েছে 38 দাগের অঙ্ক। 38 দাগের অঙ্কে বলা রয়েছে 25 ভাজিত 0.002 সমান কত? এক্ষেত্রে 25/0.002, দশমিকের পরে দেখা যাচ্ছে 3টি সংখ্যা আছে, তাই এক্ষেত্রে একের পিঠে 3টে শূন্য দিয়ে আমরা গুণ দেবো উপরে। এখন এটা কেটে গেল, শূন্য উঠে গেল, তাই 2 দিয়ে কাটলে 2 5 10 মানে 500, 500 দিয়ে এবার আমরা 25কে গুণ করবো, তাহলে 5 5 125, দুটো শূন্য বসে যাবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হবে কত না 12,500, তাই এটা হবে উত্তর 12,500। অর্থাৎ 25কে যদি আমরা 0.002 দিয়ে ভাগ করি তাহলে উত্তর পাবো 12,500। এবার আমরা চলে যাবো 39 দাগের অঙ্কে। 39 দাগের অঙ্কে রয়েছে 0.25 এর 25% সমান কত? না এখানে আছে 0.25 এর অর্থাৎ ইন্টু 25% মানে 25/100। এখন এর দশমিক তোলার জন্য আমরা এর নিচেও 100 দিতে পারি, তাহলে দশমিক উঠে গেল। তাহলে কি পাচ্ছি? 25 4 100, 25 4 100 অর্থাৎ 1/16। উত্তর হবে 1/16। তাহলে 0.25 এর 25% সমান কত না সেটা হবে 1/16 অর্থাৎ 16/1। এবার আমাদের এই পর্বের শেষ অঙ্ক অর্থাৎ 40 দাগের অঙ্ক। এখানে কি বলা রয়েছে না এখানে বলা আছে -11 যোগ মাইনাস 40 দাগের অঙ্কে কি রয়েছে না এখানে রয়েছে -11 যোগ -3 সমান কত? -11 এবং -3 যোগ করলে হবে -14। এই হলো আমাদের এই পর্বে আমরা মূলত 20টি অঙ্ক তুলে ধরলাম। গত পর্বে 20টি এবং এই পর্বে 20টি মিলে আমরা অতি সংক্ষিপ্তধর্মী এখনো পর্যন্ত 40টি প্রশ্ন তোমাদের তুলে দিয়েছি।
আগামী পর্বে আরও 20টি অর্থাৎ মোট 60টি প্রশ্ন আমরা অতি সংক্ষিপ্তধর্মী এই দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ তোমাদের তুলে দিচ্ছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নের থেকেই তোমরা আগামী দিনে অবশ্যই তোমাদের প্রশ্নপত্রে প্রশ্ন পেয়ে যাবে এবং সঠিক উত্তরটিও আমরা বোর্ডের মধ্যে করে দিচ্ছি, যাতে করে তোমরা সঠিক উত্তর করতে কোনোরূপ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়ো। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটি সম্পর্কে এবং এই ভিডিওগুলি সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে তুলে ধরো এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে আলোচনা করো। আজকের নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে প্রতিদিনকার মতো আজও আবেদন রাখবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তার সঙ্গে বলবো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে অন্যান্য বন্ধুবান্ধব এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে, যাতে করে এই সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমস্ত উত্তর তোমাদের এক প্রকার কলমের ডগায় ডগায় ফিরে। সেই কারণে বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে। আর আমরা এই আজ 20টি প্রশ্নের সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর গত পর্বগুলির মতোই এবারও তুলে দিচ্ছি। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের আজ 41 দাগের অঙ্কে, কারণ এখনও পর্যন্ত আমরা দুটো পর্ব এই অতি সংক্ষিপ্তধর্মী সাইন্স ভিত্তিক 2024-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমরা প্রস্তুত করেছি এবং আজ আমরা আরও 20টি অতিরিক্ত অর্থাৎ মোট 60টি প্রশ্ন তুলে দিতে চলেছি। এগুলিকে আবার আমরা একত্রে তোমাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ একসঙ্গেই তোমরা পেয়ে যাবে যদিও। তো দেখো আমাদের 41 দাগের অঙ্কে কী রয়েছে, এখানে বলা আছে 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। তো 3/4 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে আমরা কীভাবে করবো না, তখন এই 3/4 গুণ শতকরা যেহেতু বলা আছে তাই আমরা লিখবো গুণ 100। 4 দিয়ে কাটবো, 4 25-এ হবে 100 সমান সমান হবে 25 3 75%, অর্থাৎ শতকরা 75। তাহলে 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে হয় 75%। এবার 42 দাগের অঙ্ক। 42 দাগের অঙ্কে বলা রয়েছে কি না 200 এর 5% সমান কত। ঠিক একই রকমভাবে আমরা বার করবো যে 200 এর অর্থাৎ ইন্টু কত না 5%, মানে 5-এর 100। এখন এই 200 দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে দিলাম, তাহলে থাকে 2 5-এ 10 সমান হবে কত না 10। তাহলে 200 এর 5% সমান সমান হবে 10। ঠিক একই রকমভাবে এবার আমরা এই 43 দাগের অঙ্কের সমাধান করবো। কি আছে এখানে প্রশ্নে রয়েছে আমাদের না 64 ভাজিত 0.8 সমান কত। 64 একে আমাকে ভাগ করতে হবে 0.8 দিয়ে। দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই আমরা একে উপরে 10 দিয়ে গুণ করবো, কারণ একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করছি, তাহলে দশমিক উঠে গেল। এখন 8 8-এ 64 অর্থাৎ 8 10-এ হবে 80। এই হলো আমাদের 43 দাগের অঙ্কের সমাধান। ঠিক একই রকমভাবে আমরা এই দ্রুততার সঙ্গে এগিয়ে যাব আমাদের বাকি অঙ্কগুলির দিকে। এখন আমরা রয়েছে 44 দাগের অঙ্কে। এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে রাতুল অঙ্কে 25-এর মধ্যে 20 পেয়েছে, সে শতকরা কত পেয়েছে। 25-এর মধ্যে 20, তার মানে আমরা এটাকে লিখবো এইভাবে 20/25, 25-এর মধ্যে 20, তাহলে শতকরা সে কত পেয়েছে অর্থাৎ গুণ 100। তাহলে 20/25 ইন্টু 100 হবে, অর্থাৎ 25 4-এ করবো 100, তার মানে 4 20 80। তার মানে রাতুল 80% নাম্বার পেয়েছে অঙ্কে। তাহলে রাতুল অঙ্কে 25-এর মধ্যে পেয়েছিল 20, তাহলে শতকরা সে কত পেয়েছে এটা বার করতে গিয়ে আমরা করলাম কি না 20/25 ইন্টু 100 কাটাকুটি করে পেলাম আমরা কত 4 20 80, অর্থাৎ 80% নাম্বার অঙ্কে রাতুল পেয়েছে। এখন 45 দাগের অঙ্ক। এখানে কি বলা রয়েছে না a সমান -5 এবং b সমান 3 হলে a - b সমান কত। তাহলে a এর মান দেওয়া আছে 5, a এখানে দেওয়া আছে a - b সমান সমান আমরা লিখতে পারি a সমান কি না -5, আর b সমান কি না এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, b সমান আছে 3, তাহলে লিখবো এখানে লিখবো 3। তাহলে এখন -5 - 3 সমান হলো -8, অর্থাৎ এটা হবে এর সমাধান। তাহলে কি পেলাম না a সমান হচ্ছে -5 এবং b সমান 3 হলে a - b সমান হয় কত না -8। তো এইরকমই গুরুত্বপূর্ণ আরও 15টি অঙ্ক আমাদের এই পর্বে রয়েছে, সেই কারণে ভিডিওটা 20 মিনিটের বেশি হবে না। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য রাখো, তাহলেই তোমাদের কাছে 60টি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য প্রস্তুত হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমরাও এক ধাপ এগিয়ে যাবে, আগের থেকেই তোমরা প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ, সেই তার সাথে তার উত্তর কীভাবে করতে হবে তারও সমাধান পেয়ে যাচ্ছ। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই আগামী 2024-এর দ্বিতীয় ইউনিট টেস্ট তোমাদের অত্যন্ত শুভ হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের প্রশ্নের সমাধানে। দেখো এবার আমরা চলে এসেছি আমাদের 46 দাগের অঙ্কে। এখানে কি রয়েছে না এখানে রয়েছে কত টাকার 20% 17 টাকা, অর্থাৎ এই 20% হবে কত টাকা না 17 টাকা। তাহলে আমরা লিখব 17/20
20 ইন্টু 100, 20 5 হবে 100 সমান 85, অর্থাৎ 85 টাকার 20% সমান সমান 17 টাকা। 25 টাকার 20% সমান সমান হলো 17 টাকা। তাহলে কি করলাম আমরা? না, এক্ষেত্রে আমরা করলাম 17/20 গুণ 100। এবার 47 দাগের অঙ্ক। এখানে বলা আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাউ কত? পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদেরকে আমরা ভাগ করলে এক ছাড়া অন্য কোনো কিছু পাবো না, অর্থাৎ দুজনের মধ্যে যদি ভাগ করি এক ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না, অর্থাৎ তাদের মধ্যে মিল পাওয়া যাবে না, তাই তাদের গসাগু হবে সবসময় 1। যেমন সংখ্যা দুটো হলো 3 এবং 5, এরা পরস্পর মৌলিক, আবার আলাদা আলাদাভাবেও এরা মৌলিক সংখ্যা, অর্থাৎ 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা। ঠিক একই রকমভাবে 14 15 এরাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু হবে কত? না 1 হবে। সেই কারণে এরাও পরস্পর মৌলিক, আবার এই জোড়াও পরস্পর মৌলিক সংখ্যা, তাই পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। এবার 13 সংখ্যাটিকে ট্যালিমার্কের সাহায্যে প্রকাশ করো। 13 সংখ্যাকে আমাদের ট্যালিমার্কের দ্বারা প্রকাশ করতে হবে। আমরা কি করব না, প্রথমে 1 2 3 4 এই 4টেকে একসঙ্গে বাঁধার জন্য আরও একটা দাগ দেবো, তাহলে হলো 5টা দাগ। অর্থাৎ এরকমভাবে 4টের পর 5টার বেলায় আমরা কি 5 নম্বর দাগটা কী করবো না, এক একটা বান্ডিল করবো, অর্থাৎ এইভাবে 5টার একটা বান্ডিল, আবার 4টে দাগ দিয়ে আবার একটা দাগ দিলাম, বেঁধে দেওয়া হলো, অর্থাৎ 5 5 10টা হয়ে গেল, এবং আরও 3টে দাগ দেবো। তাহলেই হয়ে গেল কি না, আমাদের এই 13 সংখ্যাটিকে টেলিমার্কে প্রকাশ করা হয়ে গেল। এই রূপে আমরা টেলিমার্ককে প্রকাশ করে থাকবো। এবার এখানে আছে 3.76 এর 13% এর মান কত? অর্থাৎ এই 3.76 এত এর অর্থাৎ ইন্টু 13% মানে হবে কি, অর্থাৎ 13/100। এখন এর দশমিক তোলার জন্য আমরা কি করব, এখানেও 100 লিখব, দশমিক তুলে নেব। তাহলে কত পাবো? এখন এতে কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি করবো না আমরা, তাহলে কত পাচ্ছি? 13 6 6 তো 78 8 হাতে রইল 7, 13 7 91 91 আর 7 হবে 98 98 এর 8 হাতে রইল 9, 13 3 39 39 আর 9 39 আর 9 মানে হবে 48 বাই একের পিঠে হবে এবার 4টে শূন্য, সমান সমান দিয়ে লিখতে পারি আমরা কত না 0.4888। তাহলে 3.76 এর 13% এর মান কত হলো না 0.4888। এই হলো আমাদের এর মান বার করানো, অর্থাৎ এটা হলো আমাদের 49 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের 50তম যে অঙ্কটি রয়েছে তার সমাধানে। এখানে রয়েছে সরল রেখা, সরল রেখাংশ ও রশ্মি, এর মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আমরা এরূপে লিখতে পারি, এটা হলো একটা সরল রেখা আর এটা হলো একটা রেখাংশ, আর এটা হলো একটা, এখান থেকে একটা রশ্মি বের হচ্ছে, এটা হলো একটা রশ্মি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি এদের এই দুজনের, অর্থাৎ এই সরল রেখা এবং রশ্মি, এদের কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, নির্দিষ্ট কোনো বিন্দুও নেই, অর্থাৎ এরা হলো অসীম। এর দুটো দিক, এর একটা দিক অর্থাৎ রশ্মির, আর সরল রেখাংশের একটা নির্দিষ্ট মাপ আছে, অর্থাৎ এর নির্দিষ্ট পরিমাপ থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য মাপা যাবে। তাই নির্দিষ্ট দৈর্ঘ্য আছে একমাত্র কার না এই সরল রেখাংশ, সরল রেখাংশ, সরল রেখাংশ। এই হলো আমাদের মোট এই পর্বের 10টি অঙ্ক। বাকি আরও 10টি অঙ্ক রয়েছে, সেই 10টি অঙ্ক আমরা এবার তুলে দেবো। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, সামান্য একটু দেখে না ছেড়ে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলে, যেমন 2024-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর তাদের সমস্ত সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তরের প্রশ্ন জানতে পারবে, ঠিক একই রকমভাবে তাদের উত্তর কীভাবে করতে হবে, কত তাড়াতাড়ি করা যাবে তাও এখান থেকেই জানতে পেরে যাবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বাকি অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 51 দাগের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের 51 দাগের অঙ্কে। 51 দাগের অঙ্কে কী রয়েছে না, এখানে বলা আছে 45 সেন্টিমিটার তারকে বাঁকিয়ে তুমি একটি বর্গক্ষেত্র তৈরি করলে, বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? তার মানে একটি বর্গক্ষেত্রে 4টি বাহু থাকে এবং 4টি বাহু পরস্পর সমান। এটি হলো যদি পরিসীমা হয়, তাহলে 4টি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হবে এটি ভাজিত 4, অর্থাৎ 45/4 সেন্টিমিটার। তাহলে হবে প্রত্যেকটির ধরো কত ভাগ বলে পাবো আমরা 4 একে 4, 4 একে 4 দশমিক 1, তাহলে 4 2 8 9 10 20 4 5 20, অর্থাৎ 11.25 সেন্টিমিটার।
অতএব আমরা কি পেলাম না 45 সেন্টিমিটার তারকে বাঁকিয়ে আমরা যদি একটা বর্গক্ষেত্র তৈরি করি তাহলে সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 11.25 সেন্টিমিটার, অর্থাৎ 45কে 4 দিয়ে ভাগ করবে তাহলেই হবে। এবার 3250 মিলিমিটার সমান কত মিটার? আমরা কি জানি না, আমরা জানি 1000 মিটার, এই 1000 মিলিমিটার সমান 1 মিটার, অর্থাৎ 1000 মিলিমিটার সমান যদি আমাদের 1 মিটার হয় তাহলে এই 3200 মিলিমিটার সমান কত মিটার? না, এই 3250 বাই 1000 এত মিটার সমান সমান আমরা লিখতে পারি, যেহেতু 3টে শূন্য হাজারে পিঠে তাই 3 ঘর সরে আসবো, অর্থাৎ হবে এটা 3.25 মিটার, 3.25 মিটার। এই হলো আমাদের 52 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা 53 দাগের অঙ্কের সমাধান করব। এখানে কি বলা আছে না, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুর নাম লিখো। একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুর নাম লিখো, সেটি হবে কি না বল, গোলক, অর্থাৎ বল। বল হলো একটি সেই ঘনবস্তু যে ঘনবস্তুর একটি মাত্র তল। এবার 54 দাগের অঙ্ক। 54 দাগের অঙ্কেতে কি বলা আছে? এখানে বলা আছে 31.25 মিটার লম্বা ফিতে থেকে 0.25 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে কতগুলি টুকরো পাওয়া যাবে। তার মানে এই 31.25কে আমরা এই 31.25 একে আমরা ভাগ দেবো কত দিয়ে? না 0.25 দিয়ে। এখন কি দেখা যাচ্ছে না, দশমিকের পর লবের ক্ষেত্রেও রয়েছে দুটো অঙ্ক, আবার হরের ক্ষেত্রেও দুটো অঙ্ক, তাই আমরা দশমিকগুলো তুলে নেব। এখন তাহলে রইল 3125কে আমরা 25 দিয়ে ভাগ করব। 25 দিয়ে ভাগ করলে কাটাকুটি করলে কত পাবো? 25 1 কে 25 থাকে 6 62, 25 দিয়ে 50 ছিল 62 থাকে 12 125, 25 5 125 অর্থাৎ 125টি। তাহলে কি পেলাম না 31.25 মিটার লম্বা ফিতে থেকে যদি আমরা 0.25 মিটার লম্বা দৈর্ঘ্যে ফিতে কাটি তাহলে সমান টুকরো পাবো এরূপ কতগুলো না, তখন 31.25কে 0.25 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 125টি টুকরো পাবো। ভাগ করবো দেখবো কি না 125টি আমরা টুকরো পাবো। তো এই গেল আমাদের 54 দাগের অঙ্ক। এবার আমরা চলে আসবো আমাদের 55 দাগের অঙ্কে। এখানে বলা রয়েছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যাবে? 3টি অসমরেখ বিন্দু এরূপ, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তো আমরা এই 3টি অসমরেখ বিন্দু দিয়ে কটা সরলরেখা পেতে পারি? এরূপে 3টে সরলরেখা পেতে পারি। তাহলে কটা সরলরেখা পাচ্ছি না, একটা, এই একটা, এই একটা, এই একটা, মোট 3টে সরলরেখা পাবো। তাহলে 3টি সরলরেখা পেতে পারি। তাহলে এই হলো আমাদের 55টি অঙ্ক, সংক্ষিপ্তধর্মী অঙ্ক, তাদের সমাধান। এবার আমরা বাকি আরও 5টি অঙ্ক রয়েছে, দ্রুততার সঙ্গে আমরা সেই 5টি অঙ্কেও তোমাদের তুলে দেবো, যাতে করে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির ক্ষেত্রে কোনো খামতি বা ঘাটতি না থাকে। তার আপ্রাণ চেষ্টা করে যাবো আমরা, এবং যত রকম ধরনের হতে পারে সমস্ত ধরনের প্রশ্ন তুলে দিচ্ছি। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটি সম্পর্কে অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো। আর যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা বাকি অঙ্কগুলির সমাধান দ্রুততার সঙ্গে করে নিই। এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ 5টি অঙ্ক নিয়ে। এই পর্বের শেষ যে 5টি অঙ্ক তা 56তে রয়েছে -7 এর সঙ্গে কত যোগ করলে -12 হবে। তাহলে এখানে আছে -7 এর সঙ্গে কত যোগ হলে হবে আমাদের কত না -12। তাই -12 হতে গেলে আমাদের কি করতে হবে, অর্থাৎ এই -7কে যদি আমি সাইড চেঞ্জ করে নিয়ে চলে যাই তাহলে কি হবে না, এখানে হবে +7, অর্থাৎ এই 12 থেকে 7 বিয়োগ। তাহলে আমরা কি পাবো না, 12 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই, অর্থাৎ এভাবে লিখতে পারি -12, এই -12 আছে, আর তার থেকে আমরা বিয়োগ করব -7, তাহলে কি পাচ্ছি না -12 + 7 = -5, অর্থাৎ এই -7-এর সঙ্গে যদি আমরা -5 যোগ করতাম তাহলে পেতাম -12। তাহলে উত্তরটা হবে আমাদের -5। এবার আমরা 57 দাগের অঙ্কের সমাধান করব। এখানে রয়েছে 2/3 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। একে শতকরায় প্রকাশ করলে কি হবে না, এক্ষেত্রে আছে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করবো প্রথমে। তাই 5 × 10 = 13, অর্থাৎ 13/5 গুণ 100, শতকরা যেহেতু বার করতে হবে তাই 100, 5 × 20 = 13 × 26 260
260%। এবার 58 দাগের অঙ্ক, এখানে আছে 21কে টেলিমার্কের দ্বারা প্রকাশ করো। টেলিমার্কের মাধ্যমে প্রকাশ করবো আমরা 21। আমরা জানি যে 4টে দাগ দেওয়ার পর পঞ্চম দাগটা আমরা এই 4টেকে বাঁধার জন্য একটা দাগ দেবো, তাহলে হবে 5টা। এইভাবে আমরা রেখাঙ্কিত করব। তাহলে এটা হলো 5টার একটা বান্ডিল, আবার এই 5টার একটা বান্ডিল, 5 5 হলো 10, আবার এই 4 আর এই একটা দাগ দিয়ে 5টা এরো, তাহলে 5 3 15, 1 2 3 4 5টা, অর্থাৎ আর একটা দাগ, অর্থাৎ 5 5 10 5 15 5 20 আর 21। এইভাবে আমরা এই 21 সংখ্যাটাকে টেলিমার্কের দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক একই রকমভাবে আমরা এখানে 59 দাগের অঙ্কে একটা ড্যাশ পূরণ রয়েছে। কী রয়েছে এখানে? শূন্যস্থান পূরণ করতে বলেছে না, নিয়ন্ত্রিত সংখ্যার মান, সবসময় মনে রাখতে হবে নিয়ন্ত্রিত সংখ্যার মান ও দিক থাকে। মান ও দিক থাকে, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মান থাকবে আর দিক থাকবে তার। এই গেল 59-এর অঙ্ক। এবার রয়েছে 60 দাগের অঙ্ক। কী রয়েছে? 4 16 20 এদের লসাগু কত? তো এরকম আমরা চোখে দেখে কিভাবে কোনো উৎপাদক বিশ্লেষণ না করেও লসাগু করতে পারি। কিভাবে করব না, সেক্ষেত্রে এই 20 সংখ্যাটা সবচেয়ে বড়। এখন এই 20 এবং এই 20 সংখ্যাটাকে কে কে ভাগ করা যায়, মানে এই ছোটোগুলো দিয়ে 4 5 20, অর্থাৎ 4 দিয়ে যায় 20কে, কিন্তু 16 দিয়ে 20কে যায় না, তাই 16 লসাগু হবে না বা 20ও লসাগু হবে না। এক্ষেত্রে কী করবো তাহলে না, এই 20 সংখ্যাটার গুণিতক 40, 40কে 4 দিয়ে তো যাবে কিন্তু 16 দিয়ে যাবে না, তাই 20 গুণিতক 60, 60কে আবার 16 দিয়ে যায় না, 20 দিয়ে যাবে, তাই 4 দিয়ে যাবে, তাই যাবে না। এবার 80, 80 সংখ্যাটাকে 4 দিয়ে যাবেই, 20 দিয়ে যাচ্ছে, আর 16 5 হয় 80, তাহলে এদের লসাগু হবে কত? সমান সমান লিখবো আমরা 80। অর্থাৎ মুখে মুখে আমরা এইভাবেও কিন্তু এটা করতে পারি, অর্থাৎ 4 16 20 এদের লসাগু হবে 80। তো এই রকমই গুরুত্বপূর্ণ যে 7টি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর আমরা এক প্রকার সাইসেন ভিত্তিক ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক গণিত পরীক্ষার জন্য তুলে ধরেছি। সেই 7টি প্রশ্ন এবং তাদের উত্তর, যথাযথ উত্তর তোমাদের প্রস্তুত করে দিলাম। আশা করব যে আগামী দিন দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের অত্যন্ত ভালো হবে, আর সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলির থেকেই তোমরা তার কমন পাবে। এই আশা রেখে আবারও আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার আবেদন যে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার, অন্যান্য বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় এই ত্রিনেত্র চ্যানেল সম্পর্কে আলোচনা, এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। তো সেই কারণে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।